হ্যালো, ওয়েলকাম টু বটানি ফ্যাক্টস। আজ আমি তোমাদেরকে সিথ্রি সাইকেল কেমন ভাবে পড়াতে হবে তার একটা ডেমো দেবো। সবার প্রথমে আমি কিছু কথা বলি যে এই সিথ্রি সাইকেলটা আমি খুব একটা পছন্দের বিষয় বলে মনে করছি না ডেমোর জন্য, কারণ 11-12-এ তোমরা যদি সিথ্রি সাইকেলকে পড়াতে যাও তার একটু ইলাবোরেশন রয়েছে, কিন্তু আমি কোনো যেগুলো পাথ হয়ে বড় বড় রিয়াকশন রয়েছে এবং তোমাকে অনেকগুলো রিয়াকশনকে দেখাতে হবে, আমি সেই সমস্ত রিয়েকশন মানে সেই সমস্ত জিনিসগুলোকে পড়াতে বারণ করছি। কারণ তুমি ওই বোর্ডের মধ্যে যেখানে তুমি ডেমো দেবে, সেই বোর্ডের মধ্যে তুমি হয়তো অ্যাডজাস্ট করতে পারবে না যে কোনটার পর কি লিখবো। তো যদি সিথ্রি সাইকেলকে পড়াতে হয়, আমি বিনা রিয়াকশনে আমি কেমন ভাবে সিথ্রি সাইকেলকে পড়িয়ে আসতে পারি সেটা আমি তোমাদেরকে দেখতে। চলো তাহলে শুরু করি। চলো, আজকের টপিক হচ্ছে সি3 সাইকেল। তো সি3 সাইকেল কার অংশ, কি পড়ছি আমরা? আসলে আমরা ফটোসিনথেসিসের মধ্যেই একটা জিনিস পড়ছি যার নাম হচ্ছে সি3 সাইকেল। তো সবাই আমরা ফটোসিনথেসিসের যেটা জেনারেল রিঅ্যাকশন সেটা আমরা সবাই পড়েছি মোটামুটি, যে সেখানে কি হয়, কার্বন ডাইঅক্সাইড এবং জল এই দুটো যুক্ত হয়ে নাকি কি তৈরি করে, C6H12O6 তৈরি করে, অক্সিজেন তৈরি করে। ঠিক আছে, তো আমরা একটু দেখি বিক্রিয়াটা একটু ব্যালেন্স করে নিই। এখানে নাকি 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগে, 12 অণু কি লাগে নাকি জল লাগে, তৈরি করে 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন এবং 6 অণু কি তৈরি করে, জলও তৈরি করে। এই জলটাকে আমরা শিখেছিলাম যে এটাকে মেটাবলিক ওয়াটার বলা হয়। ঠিক আছে, তো এই বিক্রিয়াটাতে নাকি কি হয়, সালোক সংশ্লেষ ঘটনাটা ঘটে কেন? কারণ এই সালোক সংশ্লেষে নাকি গ্লুকোজ তৈরি হয়। তাহলে সালোক সংশ্লেষের মূল উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজ তৈরি করা। ঠিক আছে, তো আমরা দেখছি যে এই বিক্রিয়াটা আমি যত সহজে লিখেছি, এই বিক্রিয়াটা নাকি অত সহজেও ঘটে না। বিক্রিয়াটা শিখেছিলাম নাকি দুটো ধাপে ঘটে। প্রথম ধাপে কি ঘটে নাকি, জল নাকি জারিত হয়ে কি তৈরি করে, অক্সিজেন তৈরি করে। এবং দ্বিতীয় ধাপে কি ঘটে, কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে নাকি কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। তো এই প্রথম ধাপটাই যেখানে নাকি জল জারিত হয়ে কি তৈরি করছে, অক্সিজেন তৈরি করছে, এই ঘটনাটা ঘটানোর জন্য লাইটের প্রয়োজন হয়। এবং আমরা শিখেছি যে এই দশাটাকে আমরা কি বলি, লাইট ফেজ বলি। এ নিয়ে আমরা আগের দিন পড়েছি। ঠিক আছে, এই দ্বিতীয় যে দশাটা রয়েছে যেখানে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটে কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে, যেটা নাকি সালোক সংশ্লেষের মূল উদ্দেশ্য, সেটার জন্য নাকি লাইটের প্রয়োজন হয় না। আগেকার দিনের বিজ্ঞানীরা এই লাইটের প্রয়োজন হয় না শুধু এটা লক্ষ্য করেছিলেন এবং নাম দিয়ে দিয়েছিলেন অন্ধকার দশা। বর্তমানে বিজ্ঞানীরা, মডার্ন যারা সায়েন্টিস্ট, তারা বলছেন না, যেহেতু লাইটের প্রয়োজন নেই, লাইট থাকলেও ঘটনাটা ঘটতে পারে কিন্তু তারা লাইটকে কাজে লাগায় না, তো সেই জন্য এই দশাটার নাম দেওয়া হয়েছে। ওপরের দশাটা যেখানে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে, সেটার নাম দেওয়া হয়েছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। কি নাম দেওয়া হয়েছে? লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। ঠিক আছে, আর এই দশাটাকে সেই ক্ষেত্রে এটার সাপেক্ষে বলতে পারি যে এটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ। তো দেখো, আমাদের অনেকেরই একটা বদ্ধপরিকর ধারণা আছে যে এই আলোক দশা নাকি কি দেয়, আলোক দশায় নাকি অক্সিজেন উৎপন্ন করে। না, আলোক দশার উদ্দেশ্য কিন্তু তা না। আলোক দশার উদ্দেশ্য এমন কিছু জিনিস তৈরি করা যে জিনিসগুলো আমার এই অন্ধকার দশা বা বর্তমান যার নাম লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, সেই দশায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে যে গ্লুকোজ তৈরি করছে, তার জন্য যে সমস্ত জিনিসপত্র লাগবে সেই জিনিসপত্রগুলো তৈরি করে ফেলা। ঠিক আছে, হ্যাঁ, সে আলোক দশায় আমরা শিখেছি হয়তো সেখানে অক্সিজেন উৎপন্ন হয়, কিন্তু অক্সিজেন তৈরি করা তার মূল উদ্দেশ্য নয়, অক্সিজেন তৈরি হয়ে যায়। ঠিক আছে, অক্সিজেন তৈরি তারা করতে চায় না, তৈরি হয়ে যায়। তো আলোক দশায় তাহলে কি তৈরি করে, এটা আমরা আগের দিন শিখেছি যে লাইট ফেজে আমরা দেখবো যে কি কি তৈরি হয়েছিল। ঠিক আছে, যেটা আমরা আগের দিন পড়ে ফেলেছি। আমরা শিখেছিলাম যে লাইট লাইট ফেজে কি তৈরি হয়, যে নাকি কি তৈরি হয়, 12 অণু NADPH+H+ তৈরি হয় এবং নাকি 18 অণু কি তৈরি হয়, এটিপি তৈরি হয়। এটা আমরা শিখেছিলাম। তো এই জিনিসগুলো কেন তৈরি করেছিলাম তার গল্প আমরা আজকে পড়বো। যে এই জিনিসগুলো আমরা তৈরি করেছিলাম মানে এই জিনিসগুলো দিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে সালোক সংশ্লেষের যেটা প্রোডাক্ট বা সালোক সংশ্লেষের যার জন্য অপারেট হচ্ছে সেই গ্লুকোজকে তৈরি করব। ঠিক আছে, তো কেমন ভাবে তৈরি করব দেখো, এই যে গ্লুকোজ তৈরি হওয়ার যে গল্পটা, সেটার নামই হচ্ছে কি সি3 চক্র। দেখো, এটা আমরা শিখেছি গোটা সালোক সংশ্লেষ কোথায় সংগঠিত হয় নাকি প্লাস্টিডে। আমরা আগের দিন শিখেছিলাম যে প্লাস্টিডের গ্রানা অঞ্চলে বা থাইলাকয়েড অঞ্চলে নাকি আলোক দশা সংগঠিত হয়। এই যে অন্ধকার দশা বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, যেখানে কি হয়, কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করবে, সেই গ্লুকোজ তৈরি করার গল্পটা নাকি কোথায় সংগঠিত হবে, স্ট্রোমা অঞ্চলে। কি ঘটবে আমরা শিখবো। দেখো,
বলছে কি হয় যে প্লাস্টিডের স্ট্রোমা অঞ্চলে, কোন অঞ্চলে, প্লাস্টিডের স্ট্রোমা অঞ্চলে আগে থেকেই বলছে একটা 5 কার্বন যুক্ত শর্করা মজুদ থাকে। ঠিক আছে, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি কেন ভাবতে হবে না পরে বলবো। তার নাম হচ্ছে কি RUBP, এর পুরো নাম হচ্ছে রাইবিউলোজ 1,5-বিসফসফেট। ঠিক আছে, তো এটা নাকি স্ট্রোমা অঞ্চলে আগে থেকেই মজুদ করা আছে। তো এবারে কি হবে, এই RUBPর সাথে আমরা নাকি বাতাস থেকে নেওয়া কার্বন ডাইঅক্সাইডটাকে ফিক্স করব, মানে RUBPর সাথে কার্বন ডাইঅক্সাইডকে যোগ করব। কার্বন ডাইঅক্সাইডটা পাবো কোনখান থেকে, বাতাস থেকে। সে বাতাস থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে পাতার ভেতরে ঢুকবে এবং ব্যাপন প্রক্রিয়ায় সে কার মধ্যে ঢুকে যাবে, মেসোফিল কলার মধ্যে। মেসোফিল কলার মধ্যে ঢুকে পড়ে সে প্লাস্টিডের মধ্যে ঢুকে পড়বে এবং প্লাস্টিডের মধ্যে থাকা RUBP, মানে প্লাস্টিডের স্ট্রোমাই থাকা RUBPর সাথে নাকি কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে। তো এই RUBPর সাথে কার্বন ডাইঅক্সাইডকে যোগ করার জন্য আমার এইগুলো দরকার, এটিপি লাগবে এবং NADPH+H+ লাগবে। এগুলো আমি আলোক দশায় তৈরি করে ফেলেছি। হ্যাঁ, আলোক দশায় যদিও অক্সিজেন তৈরি হয়েছে, আমরা প্রধান গুরুত্ব দিই অক্সিজেনকে, কিন্তু দেওয়া উচিত নয়। চলো দেখবো কি হয়, যে কি হয় এখানে RUBPর সাথে কি হয়। RUBPর সাথে কে যুক্ত হয় নাকি CO2 যুক্ত হয়। একটা উৎসেচক লাগবে, যে উৎসেচকটা নাকি RUBPর সাথে CO2 কে যুক্ত করবে। সেই উৎসেচকটার নাম হচ্ছে রুবিস্কো। আমি যেভাবে লিখছি তোমরাও সেভাবেই লিখবে, রুবিস্কো। এই রুবিস্কো উৎসেচক RUBP এবং কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে কি তৈরি করে নাকি PGA তৈরি করে। কি তৈরি করে? PGA। এর পুরো নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো, যখনই আমরা এই জিনিসটা পড়বো যে কার্বন ডাইঅক্সাইডের কি হবে, ফিক্সেশন হবে কার সাথে, RUBPর সাথে, তখনই আমরা প্রত্যেকটা যৌগের কার্বনের সংখ্যাকে একটু মাথায় রাখবো। তো এই RUBP আমি প্রথমেই বললাম যে এটা হচ্ছে একটা পেন্টোজ শর্করা, এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার। তাহলে এর কার্বনের সংখ্যা কত? এর কার্বনের সংখ্যা হচ্ছে 5টা, তাই তো? তাহলে RUBP হচ্ছে একটা 5C একটা শর্করা। কার্বন ডাইঅক্সাইড নিজে কত? একটা 1C, মানে এর মধ্যে একটাই কার্বন আছে। PGA নাকি কত? PGA নাকি একটা 3 কার্বন যুক্ত শর্করা। তাহলে কি হবে যে RUBP এবং CO2 মানে 5 কার্বন আর 1 কার্বন যোগ করলে কত হয়? 6 কার্বন। এরা নাকি রুবিস্কোর দয়াতে যুক্ত হয়ে কি তৈরি করবে? PGA তৈরি করবে। এবং সেটা কত অণু তৈরি করে নাকি? 2 অণু তৈরি করবে। ঠিক আছে, এত দূর অব্দি বোঝা গেছে। এবার আমি বিক্রিয়াটা একটু ব্যালেন্স করে দিই। বলছে আসল যখন বিক্রিয়াটা ঘটে তখন নাকি প্রথমবারে 6 অণু RUBP ইউজড হয়। ঠিক আছে, এবং 6 অণু CO2 ইউজড হয়। এই 6 অণুটা দেখো এখানে লেখা আছে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড। এরা দুজন যুক্ত হয়ে নাকি 12 মলিকিউলস অফ কি তৈরি করে? PGA তৈরি করে। PGA থেকে বেটার ওয়েতে যদি লিখি তাহলে লিখতে পারো 3PGA। 3PGA কেন লিখলাম? কারণ এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের 3 নাম্বার কার্বনে ফসফেট গ্রুপটা যুক্ত থাকে। তাহলে এটাকে আমি একটু ব্র্যাকেটে লিখে দিচ্ছি, হিসাব করে নিলাম, তাই তো? তাহলে 5 6 এখানে কত? RUBP 6 অণু RUBPর মধ্যে কতগুলো কার্বন আছে? 30টা কার্বন আছে। 6টা CO2-র মধ্যে কতগুলো কার্বন আছে? 6টা কার্বন আছে। আর 12 অণু 3PG এর মধ্যে 3 × 36টা কার্বন আছে। দেখো বিক্রিয়াটার হিসাব মিলেছে। দেখো 30 আর 6 36, আর এখানেও 36। এবার দেখো, ঠিক আছে, এই 12 মলিকিউলস অফ 3PGA সে নাকি কি তৈরি করে? সে নাকি 12 অণু ATPর সাহায্য নিয়ে সে নাকি কি তৈরি করে? 12 মলিকিউলস অফ 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, BPGA। ঠিক আছে, সে এটা তৈরি করলো। 12 অণু ATP কে ব্যবহার করে এবং সে কি তৈরি করে? 12 অণু ADP তৈরি করে দেয়। ঠিক আছে, বোঝা গেল? দেখো, তাহলে আমরা এখানে 18 অণু ATP কে আমরা আলোক দশায় তৈরি করেছিলাম, তার মধ্যে 12 অণু ব্যবহার করে ফেললাম। হয়ে গেছে, এটাই আমাদের শিখতে হবে। তাহলে 12 অণু কি তৈরি হলো? 13-BPGA। এই 12 অণু 13-BPGA কি হয়? এরপর বিজারিত হয়ে সে কি তৈরি করবে? অ্যালডিহাইড তৈরি করবে। তো একে বিজারণ করার জন্য আমরা কি ব্যবহার করি? এই 12 অণু NADPH কে ব্যবহার করে নেবো। তাহলে কি করব? 12 অণু NADPH+H+ কে ব্যবহার করলাম। সেই 12 অণু NADPH+H+, এই 12 অণু কি তৈরি করলো? 13-BPGA কে বিজারিত করে কি তৈরি করলো? 12 অণু 3PG
এএলডি তৈরি করলো, ফসফোগ্লিসারিক অ্যাসিড। সাথে 12 অণু কি তৈরি বেরিয়ে গেল, ফসফেট বেরিয়ে গেল। দেখো এখানের মধ্যে কি ছিল, বিপিজিএ ছিল, মানে ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে দুটো ফসফেট ছিল, একটা করে ফসফেট বেরিয়ে গেল। তাহলে মোট কতগুলো ফসফেট রিলিজড হয়ে গেল, 12 অণু ফসফেট রিলিজড হয়ে গেল। তৈরি করলো কি 12 অণু 3PgALD। তাহলে এখানে কি হলো, ডিফসফোরাইলেশন হলো, এবং সাথে সাথে কি হলো, ডি মানে কি হলো, হাইড্রোজিনেশন হলো, মানে বিজারণ হলো, এবং সাথে সাথে ফসফেটও বেরিয়ে গেল ওই বিক্রিয়াটা। তাহলে তৈরি কি হলো, এই যে 12 অণু NADPH সেটা কিসে রূপান্তরিত হয়ে গেল, 12 অণু NADP প্লাসে রূপান্তরিত হলো, হয়ে গেছে। এই যে 12 অণু NADPGALD তৈরি হলো, এই যে 12 অণু 3PGALD তৈরি হলো, এটা নিয়ে এর পরবর্তীকালে আমরা কাজ করব। কি করব, এই 12 অণু 3PGALD কে আমরা দুভাগে ভাগ করে নিলাম। কিরকম ভাগে, বলছে আমরা 10 অণু 3PGALD কে একদিকে সরিয়ে রাখবো, আর 2 অণু 3PGALD কে বলবো তুই যে যা বিক্রিয়া কর। 10 অণু 3PGALD কি তৈরি করবে আমরা একটু বাদে শিখছি, আগে আমি বলি যে এই 2 অণু 3PGALD কি তৈরি করবে, এ নাকি কি তৈরি করবে, যে সালোক সংশ্লেষের যেটা প্রোডাক্ট মানে হচ্ছে যার নাম হচ্ছে গ্লুকোজ, এ নাকি গ্লুকোজ তৈরি করবে। ঠিক আছে, তার আগে আমরা একটু শিখে নিই যে এই যে কার্বনের সংখ্যা আমরা মাথায় রাখবো। তো আমরা শিখে নিই কি, যে 3PGA এর মধ্যে কতগুলো করে কার্বন ছিল, 3টে করে কার্বন ছিল। 1,3-DPGA এর মধ্যেও কতগুলো কার্বন আছে, 3টে করেই কার্বন রয়েছে। পিজিএলডির মধ্যে মানে 3PGALD-র মধ্যেও কতগুলো করে কার্বন রয়েছে, 3টে করে কার্বন রয়েছে। তাইলে 2 অণু 3PGALD-র মধ্যেও কতগুলো করে কার্বন থাকে, মানে পিজিএলডির মধ্যে 3টে করে কার্বন থাকবে, তাহলে 2 অণু 3PGALD-র মধ্যে কতগুলো কার্বন থাকে, আমি ডিরেক্টলি লিখছি এখানে যে 2 অণুর মধ্যে কতগুলো থাকবে, 6 অণু কি থাকবে, কার্বন ডাইঅক্সাইড থাকবে। এই 2 অণু 3PGALD আমাকে কি দেবে, কি দেবে, C6H12O6 দেবে। ঠিক আছে, এটাই হচ্ছে সালোক সংশ্লেষের প্রোডাক্ট, এটার জন্যই সালোক সংশ্লেষ চালাচ্ছিলাম, বোঝা গেছে। এরপরে কি 10 অণু 3PGALD, এ নাকি কি তৈরি করবে, এ নাকি 6 অণু RUBP তৈরি করে দেবে। এটার মধ্যে অনেকগুলো রিয়েকশন আছে, সেই রিয়েকশনটা আমি কমপ্লেক্সিটির জন্য এখন হয়তো বলছি না, আগে মোটামুটি জিনিসটা কিভাবে ঘটে আমরা সেটা দেখছি। এই 10 অণু 3PGALD 6 অণু RUBP তৈরি করবে। দেখো হিসাবটা কত সুন্দর, যে 10 অণু 3PGALD এর মধ্যে কতগুলো কার্বন থাকবে নিয়ম অনুযায়ী, 30 খানা কার্বন থাকবে। দেখো 6 অণু RUBP-র মধ্যেও 30 খানা কার্বন রয়েছে। এই 10 অণু 3PGALD যখন 6 অণু RUBP তৈরি করে, তখন কি তৈরি, তখন কি লাগে, 6 অণু এটিপি লাগে, 6 অণু এটিপি ব্যবহৃত হয়, এবং সেটা 6 অণু এডিপিতে পরিণত করে। দেখো তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে নাকি বলা হয় স্মৃতিচক্র। কেন বলা হয় তার সেটা আমি তোমাদেরকে বলবো, তার আগে একটু হিসাবগুলো মিলিয়ে নিই। আলোক দশায় তৈরি করেছিলাম 12 অণু NADPH প্লাস H প্লাস। দেখো 12 অণু NADPH প্লাস H প্লাস কে আমরা ঠিক এই জায়গায় ব্যবহার করেছি। সালোক সংশ্লেষের আলোক দশায় আমি তৈরি করেছিলাম 18 অণু ATP। দেখো 18 অণু ATP কে কেমন ভাবে ব্যবহার করেছি, এখানে 12 অণু ATP ব্যবহার করেছি, এখানে 6 অণু ATP ব্যবহার করেছি, তাহলে শেষ, এবং আমার বিক্রিয়াও শেষ, তৈরি কি হয়ে গেছে, আমার গ্লুকোজ তৈরি হয়ে গেছে। দেখো এই চক্রটাকে বলা হয় নাকি C3 চক্র। কেন বলা হয়, যে বিক্রিয়াটা যখন ঘটেছিল RUBP এবং CO2 এই দুজন যুক্ত হয়ে প্রথম যে যৌগটা তৈরি করেছিল, যার নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, বেটার টু সে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কিন্তু একটা 3 কার্বন যুক্ত যৌগ। কত কার্বন যুক্ত যৌগ, 3 কার্বন যুক্ত যৌগ। সেই জন্য এই বিক্রিয়াটাকে কি নামে ডাকা হয়, এই বিক্রিয়াটাকে ডাকা হয় C3 সাইকেল নামে ডাকা হয়। আমি বলি এই বিক্রিয়াটা নাকি প্রথমবারের জন্য আবিষ্কার করেছিলেন একজন সায়েন্টিস্ট, তার নাম ছিল কি বলতো, মেলভিন কেলভিন। তার কি নাম ছিল, মেলভিন কেলভিন। সেই জন্য এই বিক্রিয়াটাকে ওই বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে কি বলা হয়, কেলভিন সাইকেলও বলা হয়। কি বলা হয়, কেলভিন সাইকেল বলা হয়। দেখো এই বিক্রিয়ায় কি কে ব্যবহার করেছি, আমি RUBP কে ব্যবহার করেছি। দেখো এই প্রথমের বিক্রিয়াটাতে কিন্তু RUBP কোথাও মেনশনই করা নেই। কেন নেই, তার নেই নেই কেন, বলছে আমি RUBP কে ব্যবহার করেছি, দেখো আমি এখানে দেখিয়েছি, কিন্তু এই বিক্রিয়ায় কেন নেই তার উল্লেখ, কারণ আমি যতগুলো ব্যবহার করেছি আমি ততগুলোকে ফিরিয়েও দিয়েছি, তাই হিসাব আমার যেহেতু মিলে গেছে, তাই এখানে এর মেনশন নেই। তো দেখো এই বিক্রিয়াতে RUBP কে ব্যবহার করেছি, আবার RUBP আমি তৈরিও করে দিয়েছি, তাই তো।
তো সেই জন্য কি বলা হয়, এটাকে অটো রিজেনারেটিভ সাইকেল বলা হয়। এখানে যেটা বিক্রিয়ক, সেই বিক্রিয়ক কি মানে বিক্রিয়ক আরইউবিপি, সেই আরইউবিপিটা আবার বিক্রিয়ার মাধ্যমে তৈরিও হয়ে যাচ্ছে। সেই জন্য এই সিথি চক্রকে আমরা কি বলি, অটো রিজেনারেটিভ সাইকেল বলা হয়, রিজেনারেটিভ সাইকেল বলি। ঠিক আছে, আরো বলি যে এই বিক্রিয়াকে কি বলা হয়, অটো ক্যাটালাইটিক সাইকেলও বলা হয়। দেখো ক্যাটালিসিস মানে আমরা শিখেছিলাম ভাঙন। কারণ কি, দেখো যে এই বিক্রিয়ায় আরইউবিপি ভেঙে যাচ্ছে, আরইউবিপি ভেঙে কি তৈরি করছে নাকি 3PGA তৈরি করছে কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে। আবার এই বিক্রিয়া আরইউবিপি তৈরিও হয়ে যাচ্ছে, মানে বিক্রিয়ায় যে ভাঙছে সে আবার নাকি তৈরিও হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কি বলবো, এই বিক্রিয়াটাকে বলা হয় অটো ক্যাটালাইটিক সাইকেল। কি বলবো, অটো ক্যাটালাইটিক সাইকেল। আচ্ছা, এই বিক্রিয়াতে কি হচ্ছে, এই বিক্রিয়ার আরো নাম আছে, একে বলা হয় নাকি রিডাকটিভ পেন্টোজ ফসফেট পাথওয়ে। কেন বলা হয়, তো দেখো এইটা, এই আরইউবিপি হচ্ছে একটা পেন্টোজ সুগার, সাথে কিন্তু ফসফেট আছে, তাই তো। তাহলে কি হচ্ছে যে এই আরইউবিপির কি হচ্ছে নাকি, আলটিমেটলি কি হচ্ছে নাকি বিজারণ ঘটছে। সেই জন্য এই বিক্রিয়াটাকে কি বলা হয়, রিডাকটিভ পেন্টোজ ফসফেট পাথওয়ে। কি বলা হয়, রিডাকটিভ পেন্টোজ ফসফেট পাথওয়ে। ঠিক আছে, রিডাকটিভ পেন্টোজ ফসফেট পাথওয়ে। এই বিক্রিয়াটাকে আরেকটা নামে ডাকা হয়, এই বিক্রিয়াটাকে বলা হয় পিসিআরসি, ফটোসিনথেটিক কার্বন রিডাকশন সাইকেল। দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড এবং আরইউবিপি যুক্ত হয়ে আলটিমেটলি বিজারিত হয়ে কি তৈরি হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে। তাই এই বিক্রিয়াটাকে আরেকটা নামে ডাকা হয়, আমি ওপরে লিখে দিচ্ছি, যার নাম হচ্ছে ফটোসিনথেটিক কার্বন রিডাকশন সাইকেল। আমি ছোট করে লিখছি পিসিআরসি, তোমরা জায়গা করে লিখে নেবে। দেখো এই যে পুরো ঘটনাটা পড়লাম সেটা হচ্ছে সি3 চক্র। এই সি3 চক্রে কিসের জন্য হয়, সি3 চক্র গ্লুকোজ বানানোর পদ্ধতি। আমাদের পৃথিবীতে যত ধরনের গাছ আছে, যত ধরনের গাছ আছে, সবাই কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং আরইউবিপি কে যুক্ত করে কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে, মানে যেটা ফটোসিনথেসিসের প্রোডাক্ট। গ্লুকোজ তৈরি করার জন্য এটাই একমাত্র পদ্ধতি। ঠিক আছে, বর্তমান যে মডার্ন প্ল্যান্টস যারা, প্রত্যেক ধরনের প্ল্যান্টস কিন্তু এই চক্রটাই দেখায়। এবারে কিছু কিছু উদ্ভিদ আছে যারা একটু অন্যরকম পরিবেশে আছে, তাদের কিছু অসুবিধা রয়েছে। সেই অসুবিধাটাকে তারা কি করার জন্য, ওভারকাম করার জন্য এই সি3 সাইকেলের আগে এক ধরনের চক্র দেখায়, এবং সেটা শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডটাকে তার কোষের ভেতরে আনার জন্য একটা বিশেষ রকমের কিছু পদ্ধতি দেখায়। কিন্তু তারা সি3 চক্র দেখাবেই দেখাবে। কার্বন ডাইঅক্সাইড কে ব্যবহার করে গ্লুকোজ বানানোর জন্য তাকে কিন্তু এই একটাই চক্র একটাই রিয়াকশন ঘটাতে হবে, সেটার নাম হচ্ছে এই মেলভিন কেলভিন সাইকেল বা সি3 সাইকেল। এর বহির্ভূত কোনো চক্র নেই, দেখাতেই হবে তাকে। এবার তোমাদেরকে বললাম যে কিছু কিছু গাছ রয়েছে তারা বিশেষ অসুবিধায় রয়েছে, সেই অসুবিধাটাকে কাটানোর জন্য তারা সি3 চক্রকে, মানে সি3 সাইকেল চালানোর আগে এক ধরনের বিশেষ চক্র দেখায়। বোঝা গেল? তাহলে এই গেল আমার ডেমো। ডেমো শেষ হলো, এবার তোমাদেরকে একটু কথা বলি। দেখো সি3 চক্র থেকে ফুল রিয়াকশন দেখানো তোমার পক্ষে পসিবল নয়। আমার যা বোর্ডের সাইজ, এই বোর্ডের সাইজই তোমাকে যদি প্রোভাইড করে বা এর থেকে একটু বড় বোর্ডই প্রোভাইড করে, তাহলে তুমি সি3 চক্রকে ফুললি তুমি দেখাতে পারবে না। আর আমি তোমাদেরকে বলবো দেখাতে যাবেও না, শুধুমাত্র এই হিসাবটা দেখিয়ে দিয়ে এসো যে আলোক দশায় এতগুলো তৈরি হয়েছিল, এগুলোকে ব্যবহার করে আমি এই এই জিনিস তৈরি করেছি। ব্যাস শুধু এইটুকুন তোমার কাজ হবে। ওকে, থ্যাংক ইউ। চলো।